অনুষ্ঠানে বিকাশ বাবুকে ডেকে নিচ্ছি কিছু বক্তব্য এবং এই আবৃত্তি পরিবেশন করার জন্য। প্রথমেই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার স্নেহের ছাত্রছাত্রী প্রত্যেককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম নিবেদন করে আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। এই কথাগুলো শোনার জন্য তোমাদেরকে একটু চুপ করতে হবে। লাস্টে যারা আছো তারা কিন্তু প্রথম থেকেই কথা বলে যাচ্ছ। বুঝতে পারছি আজকে এটা তোমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা দিন, কিন্তু সেই আনন্দ করার সাথে সাথে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তার জন্য তোমাদের সহযোগিতা বিশেষভাবে কাম্য, সেটা ওরা প্রথমেই তোমাদেরকে জানিয়েছে। আশা করি বাকি অংশটুকু তোমরা তাদের সঙ্গে সহযোগিতা করবে। একটি বৈদিক শ্লোক দিয়ে আমি আমার পরবর্তী কথা শুরু করছি। আমরা প্রত্যেকেই জানি এই শ্লোকটি অত্যন্ত পছন্দের এবং প্রিয়। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতর্গময়। এটি একটি বৈদিক শ্লোক। এর গূঢ় অর্থ আমি তোমাদের কাছে এখন আলোচনা করব না, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে আজকের দিনের প্রসঙ্গ। আজকের দিনটি হচ্ছে তোমাদের কাছে নবীন বরণ হিসেবে তোমাদেরকে এই বিদ্যালয়ের দাদা দিদিরা তোমাদেরকে বরণ করে দিচ্ছে, বিশেষ করে যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকে। সেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই আছো যারা এই বিদ্যালয়ে পঠন পাঠন করেছো, পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছো, আবার পুনরায় তোমরা 11 ক্লাসে ভর্তি হয়েছো, 12-এ পড়বে। কিন্তু এই পরম্পরাটা কেন, কিসের প্রয়োজনে এই নবীন বরণ? আমরা দেখে আসছি আমাদের এই হিন্দু সমাজে বহু প্রাচীন কাল থেকেই কিন্তু এই বরণের প্রথা চলে আসছে। আমরা আমাদের পরিবারে দেখেছি, সমাজে দেখেছি, একটি ক্ষুদ্র পরিসরে যেমন দেখেছি, একটি বৃহৎ পরিসরেও তার কিন্তু কোনো ব্যতিক্রম ঘটেনি। আমরা কোনো প্রতিমা যখন নিয়ে আসি তখন যেমন তাকে বরণ করি, তেমনি বাড়িতে যখন নতুন অতিথি আসে তখন তাকে বরণ করা হয়। বাড়ির যারা সিনিয়র মোস্ট আছেন, আমাদের ঠাকুমা, মা এবং যারা শ্রদ্ধেয়া, তারা তাদেরকে বরণ করেন। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি আমাদের বাড়িতে যখন গুরুদেব আসেন তাদেরকেও কিন্তু অত্যন্ত সম্মানের সঙ্গে বরণ করে নেওয়া হয়। তাহলে এই বরণটা কি শুধুমাত্র একটি আচারিক অনুষ্ঠান? তা কিন্তু নয়। এই আমি কিন্তু থেমে যাই, তাহলে আমি থেমে যাই, কথা বলা বন্ধ করে দিই। ক্লাস 11 এই বরণ করার অর্থ হচ্ছে আজকের যে দাদা দিদিরা তোমাদেরকে বরণ করলো তারা কিন্তু আর বেশি দিন এই বিদ্যালয়ের শিক্ষা জগতের মধ্যে থাকবে না। তাহলে এই বিদ্যালয়ের সর্বোচ্চ শ্রেণীতে তোমরা চলে গেলে তোমাদেরকে বরণ করার মানে হচ্ছে তোমাদের কাঁধে একটি গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়া, তোমাদেরকে সিনিয়র মোস্ট করে দেওয়া, যাতে করে তোমরা এই বিদ্যালয়ের শৃঙ্খলা, এই বিদ্যালয়ের সুনাম, এই বিদ্যালয়ের গর্ব, এই বিদ্যালয়ের অতীত ঐতিহ্য, এই বিদ্যালয়ের সংস্কৃতি, খেলাধুলো সমস্ত কিছুকে এই অঞ্চলের অন্যান্য বিদ্যালয়ের থেকে সবার থেকে এগিয়ে রাখতে পারো। এটা একটা গুরু দায়িত্ব। কিন্তু তোমরা ভেবো না যে খুব সহজ একটা বিষয়, আমাদেরকে একটি কলম দিল, একটি টিফিনের প্যাকেট দিল, আমরা খুব আনন্দ করলাম, শুধু কিন্তু তাই নয়। এটার মধ্যে দিয়ে তোমাদের বিরাট একটা দায়িত্ব চলে এসেছে। তোমরা দেখবে, তোমরা আমাদের এই বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে আছে, কিন্তু তখন কনিষ্ঠ ভ্রাতা, তোমরা যা করবে তারা তাই দেখবে, তোমরা যা শেখাবে তাই শিখবে। সুতরাং তোমাদের আচার আচরণ, তোমাদের কথাবার্তা, তোমাদের ব্যবহার, তোমাদের পড়াশোনা, তোমাদের সংস্কৃতি, তোমাদের খেলাধুলা সমস্তটাই যেন অনুকরণীয় হয়। সবাই যেন সেই জিনিসটা অনুকরণ করতে পারে, বিশেষ করে তোমাদের বাড়ির ছোট ছোট ভাইয়েরা। তোমরা নিজেরাই জানো যে তোমরা যারা 11-12 পড়ো তাদের মধ্যে অনেকেরই ভাইরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে। তারা কিন্তু দেখে
দাদা কি করছে না করছে, স্যারেদের কাছে বলে যে আমার দাদাও এই ক্লাসে পড়ে, তোমরাও বলো আমার ভাই এই ক্লাসে পড়ে। তাহলে এই বিদ্যালয়কে সুন্দরভাবে রেখে যাওয়ার দায়িত্ব তোমাদের, যেখান থেকে তোমার ভাই এবং তারও ভবিষ্যৎ প্রজন্ম এই বিদ্যালয় থেকে একটা অসামান্য শিক্ষা লাভ করবে। আর শুধু তাই নয়, তার সাথে সাথে তোমাদেরকে আরো একটা কথা বলি, শুধু পড়াশোনার জন্য কিন্তু বিদ্যালয়ে আসা নয়, তার সঙ্গে আরো অনেক অনেক কাজ আছে। তোমরা ভালো মানুষ হও, আদর্শ মানুষ হও, তোমাদের প্রত্যেকের মধ্যে একটি ঐশ্বরিক সত্তা আছে, সেই ঐশ্বরিক চেতনাকে তোমরা জাগ্রত করো। তোমাদের মধ্যে যে ভালো গুণগুলি আছে সেগুলোকে ক্রমশ উন্নত করার চেষ্টা করো। তোমরা ক্ষমাশীল হও, ধৈর্যবান হও, তোমরা ত্যাগী হও, তোমরা সংযমী হও, তোমাদের কথার মধ্যে একটা নিষ্ঠা থাকুক, একটি সুস্পষ্ট বক্তব্য পরিস্ফুট হোক এবং তোমরা সমাজের একজন মানুষ হয়ে ওঠো। এটা শুধুমাত্র তোমাদের পরিবারের চাহিদা নয়, এটা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার যেমন চাহিদা, তেমনি তোমাদের নিজস্ব চাহিদা হওয়া উচিত। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা অনেক বড় হও, কিন্তু তারপরে যেহেতু আমাকে বলেছে একটি কবিতা বলার জন্য, আমাকে কাল পর্যন্ত বলেছিল যে না স্যার কিছু বলার দরকার নেই, কিন্তু আমি একটি কবিতা তোমাদের কাছে পাঠ করছি। এই কবিতাটা যে কোনো বয়সের ছেলে মেয়েরা পড়তে পারে, তোমরা পারলে পরে একটু মুখস্থ করো। কবিতার নাম তুমিও বলবে। কবি কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে মুখ। তবু কেন জানো, তোমাকে বলছি দেখে শুনে পাই ভয়, শুধু এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে নামে। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাইছে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই আজ কারিগর বলি আজ, দেশটা করতে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরে মারে বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে কাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। সকলকে নিয়ে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। এরপর সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে ডেকে নিচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রী নন্দিনী দাস, এবং তার সাথে তবলায় সহযোগ করছে আমাদের বিশ্বজিৎ বাবু। Bye.
জন্য মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কাকলি ম্যামকে। কৃষ্ণ কল্যাণে তারে কালো করে বলে গায়ে মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো করে ঘোমটা মাথায় ছিল না তার মুখে মুক্ত বেরিয়ে পিঠে করে ওঠে কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল মুখিটায় শ্যামা মেয়ে ব্যস্ত দেখল পরে মুখের মধ্যে প্রস্ত লেগে যায় আকাশ পানে পানি জীবন করে সত্যি পারে মেঘের ধরে কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো চোখ উড়ে বাতাস হঠাৎ এলো ভেল ধানের খেতে খেলিয়ে গেল কেউ আলের পাশে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আজ ছিল না কেউ আমার মানে দেখলে কিনা জানি আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো চোখ এমনি করে কালো গাজর পেয়ে আষাঢ় মাসে আসে তমাল মনে এমনি করে কালো তমাল ছায়া আষাঢ় মাসে নামে তমাল মনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘুমিয়ে আসে থাকে কালো সে যতই কালো হয়, দেখেছি তার কালো চোখ কৃষ্ণ বলি আমি তারই বলি আর যা বলে গরু ময়না করার মাঠে দেখেছিলেন রাতে কালো মেঘ কালো হয়েছে মাথার পরে ছিল না তার বাস দর্শক পায়নি অবকাশ কালো সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। মঞ্চে ডেকে দিচ্ছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী তুহিনা ভট্টাচার্য।
আমি কিছু সঙ্গীত পরিবেশনের অনুরোধ জানাচ্ছি। তুমি বসে ধরো হাত আমি তুলে বাঁধি পা তুমি বসে ধরো হাত আমি তুলে বাঁধি পা হাই মারো মারো টান হাইও 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 বায়ু বয় বেগে শাড়ি দিয়ে ছাই দিকে নাও গান বায়ু শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার নয় তো দরদি চন্দন সংকার শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার নয় তো